আজকে আমার প্রাক্তন হাজবেন্ডের বিয়ে। বিয়েটা হচ্ছে আমাদের এলাকাতেই। সে বিয়ে করছে এটা আমার কানে এসেছে। আসলে এসব খবর তো বাতাসের আগে ওড়ে। কিন্তু খবরটা শুনে আমার একটুও খারাপ লাগছে না। কষ্ট কিংবা দুঃখও লাগছে না। তবে একটু আফসোস হচ্ছে সেই মেয়েটার জন্য, যাকে সে বিয়ে করছে। আমার আর সোহেলের ২ বছর ১১ মাসের সংসার ছিল। মানুষটা ভালো নাকি খারাপ সেটা বলবো না, কিন্তু আমাকে প্রচুর সন্দেহ করত। বিয়ের ৪ মাসের মাথায় সে প্রবাসে চলে যায়। তখন আমি ২.৫ মাসে প্রেগনেন্ট। সুখ দুঃখ মিলেই সংসার। মেয়েরা একটা সংসারের আশায় বাবার বাড়ি ত্যাগ করে। শত কষ্ট হলেও কোনো মেয়ে বোধহয় চায় না তার সংসারটা নষ্ট হোক। আমিও বোধহয় চাইনি। একটু একটু মানিয়ে নিতে নিতেই মেয়েদেরকে সময়টা শিক্ষা দেয়। কিন্তু ওই যে বললাম, মানুষটা আমাকে অত্যাধিক সন্দেহ করে। সে মনে করতো আমার পরকীয়া সম্পর্ক আছে। এসব নিয়ে একটু ১৯-২০ হলেই আমার বাবা মাকে সে কি গালাগালি করতো। আমি খুব কান্না করতাম। কাউকে বললেও তারা আমারই দোষ দিত। বলতো, তুই এমন কিছু না করলে কি শুধুই সে তোর উপর রাগ করে? অনেকে আবার যুক্তি দিত, এক হাতে কোনোদিন তালি বাজে না। আমার আফসোস হতো, বড্ড আফসোস। কেন আমি সরল মনে তাকে আমার কিশোরী বয়সের করা ছোট্ট ভুলটা বলতে গেলাম। মানুষ কত পাপ করে কিন্তু লুকিয়ে রাখে। আমি সৎ থাকার জন্য মানুষটার কাছে প্রকাশ করেছিলাম আমার কিশোরীকালের এক প্রেমের কথা। সেটা ছিল একটা মোহ। সেই বয়সে প্রায় ছেলে মেয়েরা এরকম সম্পর্কে জড়ায়। আমিও জড়িয়েছিলাম আমারই ক্লাসের এক ছেলের সঙ্গে। তখন প্রেম ভালোবাসা ততটাও বুঝতাম না। কেবল বান্ধবীদের মুখে দুটো দুষ্টু মিষ্টি কথা, আর রাস্তায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকা, ক্লাসের ফাঁকে একটু উকিঝুঁকি মারা, টেবিলের খাতায় কোনায় গাছের গায়ে M+S লেখার মধ্যে সীমাবদ্ধ ছিল সে সময়কার প্রেম। আমার প্রাক্তন বেশ আগ্রহ আর আদর নিয়ে আমাকে জিজ্ঞেস করছিল আমি কখনো কারোর সাথে রিলেশন করেছি কিনা। তখন গভীর রাতে আমি তার বুকে লেপ্টে আছি। সে আলতোভাবে আমার মাথায় হাত বুলিয়ে এত কঠিন একটা প্রশ্ন করলো, অথচ আমি মানুষটার ভালোবাসায় উন্মাদ হয়ে তার বিশ্বাস রক্ষা করতে সেদিন মিথ্যা বলতে পারিনি, সত্যিটাই বলে দিয়েছিলাম। সে যে আজ আমার মাথা থেকে হাত সরালো, এরপর আর কখনোই আমার মাথায় হাত দেয়নি যত্ন নিয়ে। হয়তো এরপর থেকে সে আমাকে আর ভালোই বাসে না। কথায় কথায় ধমকাতো যে আমার সাথে দুটো মিষ্টি কথা বলা যেন তার মহাপাপ। কখনো ফোন কলে আমি কেমন আছি সেটা জানতে চায় না। নিয়ম রক্ষার্থে ২-৩ দিন পর একটাবার ফোন দিত। অবশ্য এটাও কম কি, মাঝে মাঝে তো ১ সপ্তাহ পার হয়ে যেত, একটু খোঁজ নিত না। আমি কল দিলে খুবই বিরক্ত হতো। হুটহাট নাম্বার ব্লকে রাখতো। তাকে বুঝে উঠতে পারিনি আমি। দীর্ঘ ৯টা মাস পর আমার কোল জুড়ে আমার রাজপুত্র এলো। ভেবেছিলাম সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবার বুঝি আমার ছেলের ওসিলায় তার অভিমান ভাঙবে। কিন্তু আমাকে ভুল করে দিয়ে সে ভালোবাসা না দেখে উল্টা কেমন ঘৃণা নিয়ে তাকাতো। কল দিয়ে ছেলেটাকে মাঝে মাঝে ২-১টা ডাক দিয়ে কল কেটে দিত, যেন আমি তার ঘরের দাসী, আমার খোঁজ না নিলেও চলবে। জন্মের পরে আমার ছেলেটা কেমন যেন ছিল, ঠিক মতো বলতে পারবো না। তবে আমার শাশুড়ি মা বলতো আমি নাকি প্রতিবন্ধী বাচ্চা পয়দা করেছি। কিন্তু আমার বাচ্চাকে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুস্থ বাচ্চা মনে হতো। নিয়তি এবারও আমায় ঠগালো। আমার বাচ্চাটা সুস্থ ছিল না। জন্মের ২.৫ মাস পর সে আমাকে ছেড়ে চলে গেল। শুধু চলে গেল না, আমাকে জাহান্নামে রেখে গেল। শাশুড়ি আর হাজবেন্ড যেন আমাকে একেবারে পেয়ে বসেছিল। বাচ্চা হারিয়ে যখন আমি পাগল প্রায়, তখন আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। আমি নাকি সবসময় চাইতাম যাতে আমার বাচ্চাটা মরে যাক। পৃথিবীর কোনো মাই এমন মিথ্যা অপবাদের তকমা যেন গায়ে না পড়ে। অসহ্যকর সেই দিনগুলো আমি কিভাবে যে কাটিয়েছি একটাবারও কেউ জানতে চায়নি। অথচ ডিভোর্স দেওয়ার পরে সবাই হুমড়ি খেয়ে জানতে চাইল কেন ডিভোর্স দিলাম। মেয়েদের মানিয়ে নিতে হয়। আমার তাদের খুব করে বলতে মন চায়, সব সময় মেয়েদেরকে কেন মানিয়ে নিতে হবে, মেয়েদের কেন এত ঠকা। কিন্তু আমি চুপ ছিলাম। যাদেরকে বলে কয়ে বুঝতে হয় আমি চাই না তারা আমাকে বুঝুক। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মাই হাজবেন্ড দিয়ে সেভ